সে ভুলে গেল রক্ত সে ভয় পায়। শিলাখণ্ডটাকে একটা প্রণাম ঠুকে সে খানাটা তুলে নিয়ে হাতের মুঠোয় চেপে ধরল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল ভয়ার্থ ক্রন্দনরত অবলা পাঁঠাটার দিকে। তার শরীরে যেন তখন ভর করেছে কোনো এক প্রাচীন অলৌকিক শক্তি। পাঁঠাটাকে ঘাস খেতে দেখে মধুশ্রীর জীব লক লক করে উঠল। বেড়াল পা এসে এসে দাঁড়ালো পাঁঠাটার ঠিক পেছনে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডের গতি তখন দ্রুত হয়ে উঠেছে। মধুশ্রী খাঁড়াটা দুটো হাতে শক্ত করে ধরে তুলে ধরল তার মাথার ওপর। তারপর সজোরে সেটা কোপ দিয়ে বসিয়ে দিল সেই পাঁঠাটার ঘাড়ে। এই অতর্কিত আক্রমণের জন্য অবলা প্রাণীটা তৈরি ছিল না। খাঁড়ার শক্তিশালী এক কোপে তার মাথাটা ফেটে ধর থেকে আলাদা হয়ে গেল। তীব্র ব্যা ব্যা শব্দে একটা মারণ চিৎকার ছেড়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তাজা রক্তের ছিটে ছড়িয়ে পড়ল জঙ্গলের সর্বত্র। সেই রক্তের ছিটে এসে লাগলো মধুশ্রীর মুখেও। ঠোঁট দিয়ে চেটে চেটে সেই কাঁচা রক্তের সে তৃপ্তির সঙ্গে খেয়ে নিল। তারপর আকাশের দিকে মুখ তুলে জঙ্গল কাঁপিয়ে সে এমন এক বিভৎস পৈশাচিক খোনা গলায় অট্টহাসি করে উঠল যে সেই রক্ত জল করা হাসির শব্দ শুনে থমথমে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কি এক অজানা আতঙ্কে থর থর করে কেঁপে উঠল। স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কেমন লাগছে আমাদের গল্প এবং আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দের গল্প নিয়ে আসব আমরা। আজ আপনাদের জন্য রয়েছে আকাশদ্বীপ গড়গড়ির কলমে রুধির প্রেয়সী। শুনতে থাকুন আজকের গল্প। অফিস থেকে ঘরে ঢুকেই ব্যাগটা সোফার ওপর ছুঁড়ে ফেলে দিল অনিকেত। ওহ, বড্ড গরম পড়েছে আজ। বাতাসে যেন গরম লাভার স্রোত বইছে। শরীর ঝলসে যাচ্ছে। তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছুঁয়েছে। ফ্যানটা চালিয়ে সোফায় আধশোয়া হয়ে ভিজে শার্টটা খুলল অনিকেত। মধুশ্রী রান্নাঘর থেকে ঠান্ডা ঘোলে শরবত বানিয়ে নিয়ে অনিকেতের সামনে সেন্টার টেবিলটার ওপর রেখে পাশে বসে পড়ল। অনিকেত শরবতে চুমুক দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, গলাটা জুড়িয়ে গেল। সত্যিই মধু, তোমার নামের মতো তোমার হাতে বানানো এই শরবতটাও মধুর মতোই মিষ্টি হয়েছে। মধুশ্রী একটু লজ্জায় হেসে বলল, থাক থাক হয়েছে, প্রশংসা আর খালি হাতে করলে হবে না। কিন্তু এই যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে সারাটা দিন ওই 47 ডিগ্রি টেম্পারেচারে চুল্লির মধ্যে দাঁড়িয়ে তোমার জন্য রান্না করছি, তার কি কোনো দাম নেই নাকি? আহা, আমি কি তাই বলছি নাকি? তা মহারানীর দাম স্বীকার করার জন্য কত খসবে শুনি? মধুশ্রী খিলখিল করে হাসতে হাসতে জবাব দিল, বেশি না, মাত্র 6,500। একটা দারুণ পেন্ডেন্ট পছন্দ হয়েছে অনলাইনে, অফারে এত কম পাচ্ছি না। আমি উইশ লিস্টে অ্যাড করে রেখেছি, তুমি বললে অর্ডারটা প্লেস করে দিতে পারি। ও বাবা, তোমার খাটনির দাম মাত্র 6,500 পুষিয়ে যাবে? এটা কি হাজব্যান্ডের করুণ মুখটার দিকে তাকিয়ে সামার ডিসকাউন্ট নাকি? হ্যাঁ, ঢং করো না তো, কমই তো বলেছি। আমি জানি এই গরমে সারাটা দিন অফিসে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে থাকতে তোমারও খুব কষ্ট হচ্ছে। এসিটা ঠিক হলে তাও না হয় একটু রেহাই পাওয়া যেত। যাই হোক, তুমি সারাদিন এত খাটাখাটনি করে এসেছো, যেটুকু রোজগার করেছো তার থেকে সেভিংস বাঁচিয়েই আমি জিনিসটা চাইলাম। আর মাস তিনেক পর তো আমাদের অ্যানিভার্সারি,
না হয় একটা প্রিভার্সারি গিফট দিলেই, তাও এত কমে। ভেবে দেখো। অনিকেত এক চুমুকে বাকি শরবতটা শেষ করে বলল, আমি আর কি ভাববো, যা ঠিক করার তুমিই করো। আমি তোমার অ্যাকাউন্টে 7K পাঠিয়ে দিচ্ছি, বাকিটা তুমি দেখে নিও। থ্যাংক ইউ অনি, ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড এভার। বলে খুশিতে অনিকেতকে একটা চুমু খেলো গালে। তারপর আরেকটু ঘন হয়ে বসে বলল, শোনো না অনি, বলছি এবারের জন্মদিনে কিন্তু আমার কোনো গিফট চাই না। তুমি শুধু আমাকে কয়েকটা ওই ইনডোর প্ল্যান্ট কিনে দিও, গরমটা আর নেওয়া যাচ্ছে না। অনিকেত স্ত্রীর কপালে একটা চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে গামছাটার কাঁধের ওপর ফেলে বলল, সেসব ছাড়ো, পরে দেখা যাবে। আজ অচল কাকা ফোন করেছিল। কাকার কথা যদি সত্যি হয় তাহলে সামনেই কপালে একটা বিরাট প্রাপ্তিযোগ ঘটতে চলেছে। স্নানটা সেরে এসে বলছি সব, ঠিক আছে? স্নান সেরে বেরোতে অনিকেতের আরও মিনিট 20 সময় লাগলো। শরীরটা এখন বেশ সতেজ লাগছে। মধুশ্রী ততক্ষণে টেবিলে ডিনার সাজিয়ে ফেলেছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আম ডাল, কুমড়োর ছক্কা, ডিমের ডালনা আর কাঁচা আমের চাটনি। গা মাথা মুছে অনিকেত খেতে বসল। মধুশ্রী জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই অচল কাকা মানে তোমার ওই কাকা না? ওই যিনি বর্ধমানের ওই ক্ষীরগ্রাম না ওই কোথায় একটা থাকেন? ভাত চিবোতে চিবোতে অনিকেত উত্তর দিল, হ্যাঁ। আচ্ছা, তো তিনি কি বললেন? বললেন তো অনেক কিছুই, কিন্তু তার মধ্যে মোদ্দা কথাটা যেটা বললেন তার মানে করলে দাঁড়ায় সামনের মাসে উনি একবার আমাকে আর তোমাকে ওর গ্রামের বাড়িতে পায়ের ধুলো দিতে বলেছেন। বাবা, হঠাৎ করে জরুরি তলব? কারণ তো তেমন কিছু ফোনে খোলসা করে বললেন না, শুধু বললেন একটা বিশেষ প্রয়োজন, আমাদের দুজনকে নাকি সেখানে উপস্থিত থাকতেই হবে। তাহলে তোমাকে তো আবার দিনশা থেকে ছুটি নিতে হবে। তাতে একটু অসুবিধা হবেই, কিন্তু আমি ঠিক ম্যানেজ করে নেব। লাস্ট 7 মান্থস টানা কোনো ছুটি নিইনি। ছুটি চাইলে স্যার হয়তো দিয়েও দিতে পারেন, দেখি কথা বলে। কথা শেষ করে অনিকেত কি একটা ভাবতে ভাবতে চুপচাপ খেতে লাগলো। মধুশ্রী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো অনি? কাকা তো এর আগেও তোমাকে কতবার ডেকেছেন, কিন্তু কোনোবার তো তুমি অফিস থেকে ছুটি নিয়ে সেখানে যাওয়ার কথা বলো না। কাকার কথা থেকে কি তুমি কিছু আন্দাজ করতে পেরেছো? আমের একটা আঁটি মন দিয়ে চুষতে চুষতে অনিকেত অন্য মনস্কভাবে জবাব দিল, একটা সন্দেহ অবশ্য আমার হচ্ছে, তবে সঠিক কিনা সেটাই, নয়তো কাকা এত জোর দিয়ে যাওয়ার কথা বলতেন না। কি ব্যাপার বলো তো? আমার মনে হয় কাকা উইল করবেন বলে ডাকছেন। উইল? কিন্তু তুমি কিভাবে বুঝলে? দেখো মধু, অচল কাকা আমার বাবার একমাত্র জীবিত খুড়তুতো ভাই। তিনি বিয়ে করেননি, আর আমি বাড়ির একমাত্র ছেলে। কাকা সারা জীবন সরকারি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে কাজ করে অনেক সম্পত্তি জমিয়েছেন। বাবা মারা যাওয়ার পর এক আমি ছাড়া কাকার আর কোনো বংশধর নেই। ছেলেবেলায় শুনেছি খুব রাগী, একরোখা ডান পিটে ছিলেন। বাবার সাথে একবার একটু বাকবিতণ্ডা হয়েছিল বলে আমাদের খাপুর পল্লীর বাড়ি ছেড়ে ক্ষীরগ্রামে এসে নিজের বাড়ি করলেন। বাবার সাথে যোগাযোগ না রাখলেও আমাদের সাথে ছিল। আমাকে খুব ভালোবাসেন, নিজের ছেলের মতো। বাবা মারা যাওয়ার পর থেকে তো আর দেশের বাড়িতে যাওয়াই হয়নি, তবু ফোনে অচল কাকার সাথে যোগাযোগ রেখেছি। কাকার বেশ ভালোই বয়স হয়েছে জানো তো। একটা ছোট মেয়ে কাকার বাড়ির কাছেই থাকে, নাম পূজা। সে রোজ এসে ঝাড় পোঁছ, মোছামুছি, কাপড় কাচা, বাসন মাজা, রান্নাবান্না এইসব করে দিয়ে যায়। ফোনে গলা শুনে বুঝলাম কাকার অবস্থা বিশেষ একটা ভালো নয়। বারবার করে বললেন যেতে, খোলসা করে তো কিছুই বললেন না, কেবল বললেন অবশ্যই যেন তোমাকে সঙ্গে নিয়ে আমরা যাই। আমাদের সাক্ষী রেখে উনি নাকি কি এক অতি গুরুত্বপূর্ণ কাজ করতে চান। কাকার অ্যাডভোকেট ওই শিশির বিশ্বাসকেও ডেকেছেন। কথাবার্তা শুনে যা মনে হলো ব্যাপারটা উইল বা ওই জাতীয় কিছু নিয়েই হবে। যেহেতু আমি কাকার একমাত্র জীবিত বংশধর, তাই গেস করছি
কপালে ভালো কিছু বেশ মোটা প্রাপ্তিযোগ হতে চলেছে মধু, তৈরি দেখো। কথাটা শেষ করে আঙুল চাটতে লাগলো অনিকেত। মধুশ্রীর মুখে তখন খুশির ছটা ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেয়েই বলল, সেটা যদি হয় তাহলে তো খুব ভালো কথা। এই শোনো না, যদি মোটামুটি কিছু ক্যাশ পাও তাহলে না একটা গাড়ি কিনবো। হ্যাঁ, এই বাস অটো করে তারপরে হেঁটে হেঁটে গানের স্কুলে যেতে না আমার খুব কষ্ট হয়। রিয়া, পিয়াসা ওরা কত সুন্দর গাড়ি করে আসে। অনিকেত হাসতে হাসতে বলল, বাবা, গাছে কাঁঠাল আর গোঁফে তেল। দাঁড়াও, আগে গিয়ে তো পৌঁছাই, তারপরে ব্যাপারটা দেখছি, তারপর বাকিটা ভাবা যাবে। এখন ওই চাটনির বাটিটা একটু দাও তো দেখি। খাওয়া দাওয়া শেষ করে মধুশ্রী আলমারি ঘাঁটতে বসলো। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে ট্রায়াল দিচ্ছে। নতুন ভালো ভালো ড্রেসগুলো এখন আর একটিও শরীরে ফিট করছে না। ইস, মাত্র 2.5 বছর হয়েছে তাদের বিয়ের, অথচ এর মধ্যেই শরীরটা কেমন মুটিয়ে একদম বেঢপ হয়ে গেছে। জানো তো, গানের স্কুলে রিয়ারাও না খুব হাসাহাসি করছিল। না, কাল থেকে সকালে উঠে আমাকে একটু এক্সারসাইজ করতেই হবে। বিয়ের পর এই প্রথম ও অনিকেতের কোনো আত্মীয়ের বাড়ি যাবে, তাও বর্ধমানের ভেতরে কোনো এক গ্রামে। শহরে বড় হয়ে ওঠা মধুশ্রীর আগে কোনো দিন গ্রাম দেখেনি। ক্ষীরগ্রামে ওর হাজব্যান্ড অনিকেতের দেশের বাড়ি আছে বলে শুনেছে বটে, কিন্তু কোনোদিন সেখানে যাওয়ার সুযোগ হয়নি। একে গ্রাম, তার ওপর বৃদ্ধ কাকা শ্বশুর, কে জানে মানুষটা কেমন হবে। আয়নার সামনে দাঁড়িয়ে এইসব ভাবছে মধুশ্রী। হঠাৎ এক সময় আলমারির একটা কোণায় খোঁচা লেগে তার হাঁটুর একটা জায়গা একটু কেটে গিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। মধুশ্রীর গা গুলিয়ে উঠল। ও তাড়াতাড়ি ছুটে বাথরুমে গিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার করে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিল। তার মাথাটা ঘুরছে। মধুশ্রীর এই একটা অসুখ, রক্ত দেখলে ওর সমস্ত শরীর আতঙ্কে ঠান্ডা হয়ে যায়। অন্য কারোর রক্ত তো দূর, মায়ের নিজের শরীরের কোথাও কেটে গেলে যদি রক্ত বেরোয় সেটাও মধুশ্রী সহ্য করতে পারে না। ছোট থেকেই ওর এই মানসিক রোগটা আছে, অনেকে তো সেটা জানে। ইংরেজিতে এই ফোবিয়ার অবশ্য একটা গাল ভরা নামও আছে, হিমোফোবিয়া। দেখতে দেখতে অবশেষে যাওয়ার সময় এসে উপস্থিত হলো। এই 1 মাসে রোজ সকালে নিয়ম করে এক্সারসাইজ করে মধুশ্রী তার শরীরের ওজন প্রায় 4 কেজি ঝরিয়ে ফেলেছে। এখন তার শরীর ঝরঝরে এবং মন ফুরফুরে, সাথে গানের চর্চাও চলছে পুরো দমে। অনেকে তো অবশ্য লিভ অ্যাপ্লিকেশন ফেলে অফিসে দিন 7 একটা ছুটি ভাগিয়ে এনেছে। মধুশ্রী মেল করে তার গানের ক্লাস থেকেও ছুটি নিয়েছে। প্ল্যান মতো মে মাসের 7 তারিখ সকালে ওরা দুজনে ব্যাগপত্র গুছিয়ে সেজে গুজে বেরিয়ে পড়ল হাওড়ার উদ্দেশ্যে। সেখান থেকে বর্ধমান যাওয়ার রাতের বাস ছাড়ে। সেই বাসে চড়ে ক্ষীরগ্রামে পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 3। তবে রাস্তা খারাপ থাকার জন্য রাতের বাস ক্ষীরগ্রামের বাস স্ট্যান্ডে পৌঁছতে সময় নিল পাক্কা 5 ঘন্টার কাছাকাছি। সারা রাত বাস জার্নিতে ক্লান্ত অনিকেত বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে তাদের দেশের বাড়ির ঠিকানা বলে দুজনে সেটায় চড়ে বসল। রিক্সা চলতে লাগলো। মধুশ্রীর মুখ দেখে এটুকুও মনে হচ্ছে না যে সে এত লম্বা বাস জার্নিতে একটুও ক্লান্ত হয়েছে বলে। দিব্যি ডাগর ডাগর চোখ মেলে মুগ্ধ দৃষ্টিতে ক্ষীরগ্রামের ছবির মতো সুন্দর আর সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সে চলেছে। এই তার প্রথম নিজের চোখে কোনো গ্রাম দেখা। এখানে তাপমাত্রারও অত বাড়বাড়ন্ত নেই, কলকাতার থেকে টেম্পারেচারে অনেক নিচে। বিশুদ্ধ মুক্ত বাতাসে কেমন একটা শীত শীত একটা ভাব। তার চোখের সামনে থেকে সরে যাচ্ছে ঘন ঘন গাছেদের শরীর, বহুদূর বিস্তৃত ধান ক্ষেত, লালচে মাটির আলপথ, সার বেঁধে দাঁড়িয়ে থাকা কাকতারুয়াদের দল, মুক্ত আকাশে ঝাঁক বেঁধে উড়ে চলা পাখির দল। মধুশ্রী যে এখানে এসে মনে মনে বেশ খুশি হয়েছে তার সেটা মুখের ভাব দেখলেই বোঝা যাবে। সেটা অবশ্য অনেকে তো বুঝতে পারল। যাওয়ার পথে একটা শিব মন্দির পড়ল।
সেখানে ভিড় করে দাঁড়িয়ে একদল লোক বেশ উত্তেজিত হয়ে কথা বলছে। রিক্সাওয়ালা ছেলেটিও তাদের সাথে কিছুক্ষণ কথা বলে আবার রিক্সা চালাতে লাগলো। অনিকেত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, কিছু হয়েছে? আর বলবেন নি কর্তা, গ্রামে অনর্থ ঘটেছে। হ্যাঁ, সে আবার কি? আপনি তো চ্যাটার্জি বাড়ির ছেলে, তাও কিছু জানেন না? আপনার কাকা কিছু জানায়নি? না তো, কি হয়েছে? একে গ্রামের সকলেই তো এতক্ষণে জেনে গেছে, কাল রাতে মায়ের মন্দিরে চুরি হয়েছে। বলো কি, কিভাবে? আমিও তো জানি না বাবু, বন্ধুদের মুখে কিছু কিছু শুনেছি। কাল গভীর রাতে চোর এসেছিল। পুরুত ঠাকুর নিবারণ চক্রবর্তী মশাই তো আফিম খেয়ে মন্দিরের বাইরে খাটিয়ে পেটে সারা রাত ঘুমন, তিনিও কিছু টের পাননি। মন্দিরে প্রাচীন একটা শিলাখণ্ডের উপর দেবী মায়ের পূর্ণ মূর্তির আঁকা একটা বিরল ছবি ছিল, সেটারও পুজো করা হতো। কাল রাতে চোরের দল এসে সেটা চুরি করে নিয়ে গেছে, তবে পালাতে পারেনি। কিছু দূরেই পুলিশের লোক হাওয়া খেতে বেরিয়েছিল। ঠাকুর মশাই আওয়াজ শুনে ঘুম ভেঙে উঠে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। ভেতরে হুড়োহুড়ির আওয়াজ শুনে তিনি তারস্বরে চিৎকার জুড়ে দেন। সেই চিৎকার শুনে পুলিশ ছুটে আসে। পুলিশ দেখে চোরের দল সেই শিলাখণ্ডটা নিয়ে চম্পট দেয়। কিছু দূর গিয়ে মাতলার জঙ্গলের কাছে তারা ধরা পড়ে, কিন্তু ওই শিলাখণ্ডটা তারা ধরা পড়ার আগেই ছুঁড়ে ফেলে দিয়েছিল জঙ্গলে। কোথায় গিয়ে পড়েছে কে জানে, অনেক খুঁজেও পুলিশ সেটা উদ্ধার করতে পারেনি। মন্দির থেকে মায়ের মূর্তি চুরি, এ কি কোনো সাধারণ ঘটনা বলুন বাবু? মা কুপিত হয়েছেন বলেই তো এবার এত গরম পড়লো। উফ, প্রাণ যেন বেরিয়ে যায়। মায়ের মূর্তি আঁকা শিলখণ্ডটা চুরি গেছে, সেটা তো নাকি খুব জাগ্রত। ছোটবেলায় বাবার কাছে অনেক গল্প শুনেছে অনিকেত ওই জাগ্রত শিলাখণ্ডের ব্যাপারে, কিন্তু চোরেরা যে গয়নাগাটি ছেড়ে মন্দির থেকে কেবল একটা শিলাখণ্ড চুরি করেছে, সেই ব্যাপারটাই অনিকেতকে ভাবাচ্ছিল। সে আরো বেশ কিছুক্ষণ রিক্সাওয়ালা ছেলেটার সাথে এই বিষয় নিয়ে কথা বলল। ছেলেটা বকতেও পারে। মধুশ্রীর অবশ্য এইসব কথায় খুব একটা কান নেই। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ঝোপ ঝাড়ে থোকায় থোকায় ফুটে থাকা রঙিন ফুলগুলোর দিকে তাকিয়ে দেখছে আর নিজের মনেই হাসছে। কথা বলতে বলতে রিক্সাটা এগিয়ে চলল ক্ষীরগ্রামের চ্যাটার্জি বাড়ির দিকে। অচল কাকার বাড়ির সামনে এসে যখন রিক্সাটা থামলো, ততক্ষণে বেলা গড়িয়ে দুপুর হয়েছে। চারিদিকে বাগান ঘেরা বিরাট দোতলা বাড়ি, তবে পরিচর্যার অভাবে এদিকে ওদিকে সিমেন্ট খসে গিয়ে ইট পলেস্তারা বেরিয়ে পড়েছে। অচলবাবু এখন বিছানায় শয্যাশায়ী। পূজা নামের মেয়েটি এসে দরজা খুলে দিল। তারপর তাদের নিয়ে গেল অচল কাকার ঘরে। অচল কাকার বয়স এখন প্রায় 70। চারিদিকে ওষুধের স্ট্রিপ ছড়ানো। তিনি তো অনিকেত আর মধুশ্রীকে দেখে ভীষণ খুশি হলেন। খাতির করে তাদেরকে ডেকে বসালেন। মধুশ্রীর সাথে হেসে হেসে অনেক কথা বললেন বৃদ্ধ। এই প্রথম সে এখানে এসছে, তাই তার আদর যত্নে যেন কোনো রকম ত্রুটি না হয় সে কথা তিনি পূজাকে বলে দিলেন। কিছুক্ষণ পুরনো কথা আলোচনার পর পূজা এসে তাকে ওষুধ দিয়ে গেল। তারপর অনিকেতের দিকে তাকিয়ে বলল, খেতে দিয়েছি, তোমরা হাত মুখ ধুয়ে টেবিলে এসো। অনিকেত জিজ্ঞেস করলো, কাকা, তুমি কি একটা দরকারের কথা বলছিলে? হাত তুলে তাকে থামিয়ে বৃদ্ধ অচল চ্যাটার্জি বললেন, কাল বলবো, এখন তোমরা জার্নি করে এসেছো, খেয়ে দিয়ে একটু রেস্ট নাও। সেদিন বিকেলে আকাশ কালো করে বৃষ্টি নামল। অঝোর ধারায় বর্ষণ, থামার যেন নামই নেই। ক্লান্ত শরীরে পেটে খাওয়ার পড়তেই অনিকেতের দু চোখে ঝাঁপিয়ে পড়ল রাজ্যের ঘুম, কিন্তু মধুশ্রীর চোখে ঘুম নেই। সে এসে দাঁড়িয়েছে দোতলার কোণের ঘরের জানলাটার সামনে। এক মনে বৃষ্টি দেখছে। চারপাশে তখন সন্ধে নামছে। দূরে একটা ধোঁধো বন জঙ্গলে ঢাকা মাঠ আর একটা পুকুর ঘাট চোখে পড়ল। পাখিরা দল বেঁধে কিচির মিচির শব্দে নিজেদের বাসায় ফিরছে। নিচের ঘর থেকে অচলবাবুর কাশির শব্দ ভেসে এলো, আর ঠিক তখনই একবার
বিদ্যুৎ চমকালো। সঙ্গে সঙ্গে চমকে উঠল মধুশ্রীও। আরে ও কি? জানলার বাইরে উটাকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কয়েক ঝলক মাত্র, তারপরেই সেই ছায়ামূর্তি কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। মধুশ্রীর নাক সুরসুর করে উঠল। অদ্ভুত একটা মোহময়ী মিষ্টি গন্ধ ভেসে আসছে জানলা দিয়ে। খোলা জানলা দিয়ে আসা বৃষ্টির ছাঁটে তার মুখ ভিজে যাচ্ছে। মধুশ্রী কাউকে দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু তার বারবার মনে হচ্ছে জানলা দিয়ে যেন একজোড়া চোখে তীক্ষ্ণ দৃষ্টি মেলে কেউ তার দিকে চেয়ে আছে। মধুশ্রী সমস্ত শরীরে একবার কাঁটা দিয়ে উঠল। সে তাড়াতাড়ি জানলা বন্ধ করে চুপচাপ অনিকেতের পাশে এসে শুয়ে পড়ল। জানলার বাইরে সে যেটা দেখল সেটা কি তবে চোখের ভুল? রাতের ডিনার টেবিলে কাউকেই তার ব্যাপারটা খুলে বলতে পারল না মধুশ্রী। ওই অদ্ভুত মিষ্টি গন্ধটা পাওয়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অসম্ভব ওলট পালট হচ্ছে। ঠিক কি নিয়ে তার যে মনে অস্বস্তিটা হচ্ছে সেটা বুঝতে পারছে না মধুশ্রী। ডিনার টেবিলে বসে অনিকেত আর অচল কাকা অনেক গল্প করছিল, কিন্তু মধুশ্রী একটা কথাও বলেন। চুপচাপ অন্যমনস্কভাবে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করল সে। কেবল একটা ব্যাপার দেখে অনিকেত বেশ অবাক হলো। পূজা পুকুর থেকে ধরে আনা তাজা তেলাপিয়া মাছের মাখা মাখা কালিয়া বানিয়েছিল। মধুশ্রী মাছ খায় না, ভয়ঙ্কর অপছন্দ করে। মাছের আঁশটে গন্ধ তার সহ্য হয় না, বিশেষ করে তেলাপিয়া মাছে তো তার ভয়ঙ্কর অ্যালার্জি। অথচ আজ সে চুপচাপ তৃপ্তি করে তেলাপিয়া মাছের কালিয়া দিয়ে ভাত মেখে খেল। যে মধুশ্রী মাছ দেখলে দূরে পালায়, সে কেন যে বিনা বিরোধিতায় মাছ দিয়ে দিব্যি ভাত মেখে খেল, এটাই মাথায় ঢুকলো না অনিকেতের। বিয়ের পর বোধহয় এই প্রথম সে তার স্ত্রীকে মাছ খেতে দেখেছে। অনিকেত মুখে আর কিছু বলল না। বাইরে তখনও মুহুমুহু বজ্রপাতের সাথে একটানা ভারী বৃষ্টি হয়েই চলেছে। পরদিন সকালে অবশ্য আকাশ একদম পরিষ্কার হয়ে গেল। মধুশ্রী কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এই ব্যাপারটা অবশ্য লক্ষ্য করেছে অনিকেত। ব্রেকফাস্ট করার পর তার স্ত্রীর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার মধু, কিছু হয়েছে? কেমন যেন অন্যমনস্ক সুরে মধুশ্রী জবাব দিল, না না, তেমন কিছু না। কাকার শরীরটা তো ভালো না, তাই ভাবছিলাম একটু মায়ের মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসি। সে তো খুব ভালো কথা, আজই চলে যাও না। কিন্তু আমি তো এখানকার রাস্তাঘাট খুব একটা চিনি না। সেটা কোনো সমস্যাই নয়, আমি পূজাকে বলে দেবো, ও তোমাকে নিয়ে যাবে। কোথায় পুজোর সরঞ্জাম বিক্রি হয় ও নিশ্চয়ই জানে। পূজাকে ডেকে সে কথা বলতেই সে রাজি হয়ে গেল। বলল, বৌদি, তুমি একটু এসে রান্নার কাজে হাত লাগাও, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তোমায় মায়ের থানে নিয়ে যাব। কিছুক্ষণ পর অচলবাবু অনিকেতকে নিজের ঘরে ডেকে পাঠালেন। মধুশ্রী পূজার সাথে রান্নাঘরে গেল তাকে সাহায্য করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দুটো এমন কাণ্ড ঘটল যেটার জন্য পূজা মোটেই তৈরি ছিল না। কথা বলতে বলতে তরকারি কাটছিল পূজা। হঠাৎ এমন সময় বাটিতে তার আঙুল কেটে রক্ত বেরিয়ে পড়ল। মধুশ্রী সেই রক্তের ফোঁটা দেখে বুকের ভেতরটা কেমন তোলপাড় হয়ে গেল। রক্ত নিয়ে তার ফোবিয়া আছে ঠিকই, কিন্তু আজকের অনুভূতিটা একদম অন্যরকম। সে সঙ্গে সঙ্গে ছুটে এসে পূজার কাটা আঙুলটা মুখের ভেতর ঢুকিয়ে এক মনে চুষতে লাগলো। চুষে চুষে আঙুলে লেগে থাকা সমস্ত রক্ত চেটে পুটে খেয়ে নিল মধুশ্রী। পূজা হাত ছাড়িয়ে নিয়ে বলল, ও কিছু না বৌদি, হামেশাই কাটে, ও কিছু হবে না, তুমি অত ভেবো না। একটু চিনি লাগালেই এখানে রক্ত বন্ধ হয়ে যাবে। তুমি ততক্ষণে মুরগির মাংসটা ধুয়ে ফেলো, আমি একটু কাকাবাবুকে ওষুধ খাইয়ে আসি। মধুশ্রী চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখে লেগে রয়েছে পূজার রক্তের স্বাদ। এতক্ষণে ঘেন্নায় ওর বমি হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। পরিবর্তে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে। খুব তেষ্টা পাচ্ছে মধুশ্রীর। সে বেশ বুঝতে পারছে তার এই তেষ্টা শুধু জলে মিটবে না। যে জিনিসটায় মিটবে সেটা
রীতিমতো ঘেন্না করে সে। তার সঙ্গে কি হচ্ছে এইসব? পূজার কথা শুনে কেমন একটা ঘোরের মধ্যে কেবল ঘট করে একবার মাথা দোলালো মধুশ্রী। পূজা ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বাটিতে দেশি মুরগির কাটা মাংস কলের তলায় রেখে ধুতে লাগলো এক মনে। পূজা অচলবাবুকে ওষুধ খাইয়ে যখন রান্নাঘরে পা রাখলো, তখন মধুশ্রীর দিকে চোখ পড়তেই রীতিমতো আঁতকে উঠল সে। এ কি দেখছে? মধুশ্রী দাঁত দিয়ে রক্তমাখা কাঁচা মুরগির মাংসের একটা ঠ্যাং মুখে ভরে চোখ বুজে চেবাচ্ছে। ও মা গো! বলে চেঁচিয়ে উঠতেই মধুশ্রী চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পূজার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। পূজা তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। বৌদির চোখগুলো অদ্ভুত ঘোলাটে লাগছে কেন? চেঁচিয়ে জিজ্ঞেস করলো, হে কি বৌদি, তুমি কাঁচা মাংস খাচ্ছিলে কেন? মধুশ্রী সে কথার কোনো জবাব দিল না, কেবলমাত্র একটা ঘড়ঘড়ে গলায় বলল, রান্না শেষ করো তাড়াতাড়ি, মায়ের কাছে যাব আমি। মা আমাকে ডাকছেন, আমি শুনতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? পূজা কেবল অবাক চোখে মধুশ্রীর দিকে সন্নিগ্ধ চোখে তাকিয়ে রইল। তারপর চুপচাপ নিজের কাজ করতে লাগলো। অনিকেত তখন অচল চ্যাটার্জির ঘরে আলোচনায় বসেছে। অ্যাডভোকেট শিশিরবাবু এসছেন। অনিকেতের ধারণাই ঠিক, অচলবাবু তার জমানো সম্পত্তি ভাগ করে নিতে চান। অনিকেত আর মধুশ্রীর নামে কতটা কি ধার্য হবে সেসব নিয়ে কাগজপত্র ঘাটাঘাটি করছিলেন শিশিরবাবু। অচলবাবু ঠিক করেছেন তার সম্পত্তির বেশ কিছুটা অংশ তিনি অনাথ আশ্রমের সেবা কল্যাণে দান করে দিতে চান। সেসব নিয়েই তারা আলোচনা করছিল। এমন সময় স্নান সেরে নতুন একটা শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো সেজে গুজে ঘরে এসে হাজির হলো মধুশ্রী। এখন সে অনেকটা সুস্থ বোধ করছে। অচলবাবু হেসে বললেন, আরে তুমি আবার রান্না বান্না করছো কেন বৌমা? পূজা তো রয়েছে, ও সব সামলে নেবে। আর তুমি এখানে বসো তো, এই কাগজপত্রে কয়েকটা সই করে দাও দেখি। মধুশ্রী নতমস্তকে থেমে থেমে গম্ভীর স্বরে বলল, আজ নয় কাকাবাবু, আজ আমি একটু বেরোবো। অনি তো আছে, ও সব দেখে শুনে সই করলেই হবে। আমি এসব ব্যাপার খুব একটা ভালো বুঝি না, আমি এখন একটু বেরোবো। পূজা চায়ের ট্রে আর চানাচুরের প্লেট নিয়ে চুপিসারে সেগুলো এসে রেখে গেল। মুখে কিছু বলল না, কেবল যাওয়ার আগে কেমন যেন একটা সন্দেহজনক দৃষ্টিতে বারবার মধুশ্রীর মুখের দিকে তাকাচ্ছিল। অচলবাবু জিজ্ঞেস করলেন, তা কোথায় যাবে বৌমা? মায়ের থানে পুজো দিতে। ও, তা পুজো তো অন্যদিনও দিতে পারবে। মানে বলছি, পরে গেলেও তো হবে নাকি? তোমরা তো এখানে রয়েছো বেশ কটা দিন। তাছাড়া আজ শিশিরবাবু আছেন, বিষয় সম্পত্তির ব্যাপারগুলো যদি একটু বুঝে নিতে। না, বললাম তো আজই যাব পুজো দিতে। এবার অনিকেত স্ত্রীর গলায় এমন কঠিন স্বর শুনে একটু বিস্মিত হয়ে তার হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে মধু, কাকাবাবু যখন বলেছেন আজকে না হয় নাইবা গেলে পরে যেও। এসো বসো এখানে। হাত ছাড়ো অনি। শীতল কণ্ঠে গর্জে উঠল মধুশ্রী। তার চোখের ভাষা কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। সেখানে ঝিলিক দিচ্ছে অদ্ভুত এক দৃঢ়চেতা সিদ্ধান্তের রেখা। কি এক অজানা ক্রোধে যেন রীতিমতো ফুঁসতে লেগেছে সে। স্ত্রীর স্বভাবে এই হঠাৎ পরিবর্তন দেখে অনিকেত যার পর নাই আশ্চর্য হয়ে গেল। মধুশ্রী যথেষ্ট শিক্ষিত ঘরের মেয়ে আর স্বভাবও বেশ নম্রভদ্র। এর আগে কোনো দিন গুরুজনদের সামনে মধুশ্রী তাকে এমন লজ্জায় ফেলেনি। তাহলে আজ তার হঠাৎ কি হলো? মধুশ্রী যখন ঝটকা মেরে অনিকেতের হাতের মুঠো থেকে নিজের কবজি ছাড়াচ্ছিল, অনিকেত কেবল ভাবছিল, আশ্চর্য, মধুশ্রীর শরীরে হঠাৎ এত শক্তি এলো কিভাবে? অবস্থা বেগতিক দেখে বৃদ্ধ অ্যাডভোকেট শিশির বিশ্বাস বললেন,
আহা, কোন্দল করো না অনি। ও যখন পুজো দিতে যেতে চাইছে তো যেতে দাও। তোমরা তো কটা দিন আছো, আমি না হয় আর একদিন এসে বাকি কাজকর্ম সেরে যাব। অচলবাবু পূজাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোর রান্না বান্না শেষ? হ্যাঁ কাকাবাবু। ঠিক আছে, তাহলে একটু বৌমাকে নিয়ে মায়ের থান থেকে ঘুরে আয় তো, পুজো দেবে বলছে বৌমা। তাড়াতাড়ি ফিরবি কিন্তু, কেমন? তোরা ফিরলে আমি খেতে বসবো। অনিকেতের ভীষণ রাগ হচ্ছিল, তবু সে ফিসফিস করে স্ত্রীর কানে কানে বলল, আজই তোমাকে যেতে হবে। কাকাবাবু এতবার রিকোয়েস্ট করলেন, অন্তত আজকে দিনটা তো বাদ দিতে পারতে। হ্যাঁ। মধুশ্রী শাড়ির আঁচলটা অদ্ভুতভাবে কোমরে জড়িয়ে ফ্যাসফ্যাসে গলায় জবাব দিল, না, আমাকে আজই যেতে হবে। মা আমাকে ডাকছেন, তুমি শুনতে পাচ্ছ না? আমি তো পাচ্ছি। মা আমার সাথে আজকেই কথা বলতে চান, খুব গোপনীয় ব্যাপার, আমাকে আজ যেতেই হবে। বলেই গট গট করে হাঁটতে হাঁটতে দরজা খুলে সোজা বাইরের দিকে ছুটে গেল মধুশ্রী। পেছন পেছন ঠাকুর পুজোর ডালা সাজিয়ে পূজাও দৌড়ল। অনিকেত কোনো উত্তর করল না, কেবল অবাক চোখে তাকিয়ে রইল স্ত্রীর চলে যাওয়ার পথের দিকে। সবুজ ঘাসে ঢাকা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে মধুশ্রীর বেশ ভালোই লাগছিল। মন্তেশ্বর থানার কাছেই সেই মন্দির যেখান থেকে সদ্য মায়ের ছবি আঁকা শিলাখণ্ডটা চুরি গেছে। মধুশ্রী পূজাকে জিজ্ঞেস করল, আমরা তো এই মন্দিরে যাব, তাই না? না, এখানে এখন কোনো বিগ্রহ নেই, চুরি গেছে। আমরা যাব মাতলার জঙ্গল পেরিয়ে যে প্রাচীন দেবীর থানটা আছে সেখানে। কোন দেবী? দেবী যোগাদ্দা। ওখানে ওই দেবীর প্রভাব বা প্রতিপত্তি সব থেকে বেশি। এছাড়াও ওখানে দেবী চামুণ্ডার মন্দির, পাতুনে পত্রেশ্বর শিব বা জামালপুরে বৃদ্ধ ধর্মরাজের মন্দির আছে। কিন্তু দেবী যোগাদ্দার থান এই গোটা বর্ধমানে সবচেয়ে বেশি দেখতে পাবে। 1 মাইলের মধ্যেই অন্তত 10টারও বেশি দেবীর থান আছে। এখানেই মন্দিরে বিগ্রহ নেই তো কি হয়েছে? আমরা যাব জঙ্গলের দেবীর থানে। দেবী যোগাদ্দা সেখানে আরও জাগ্রত। মধুশ্রী আর পূজা কথা বলতে বলতে এগোচ্ছিল। তারা প্রায় মাতলার জঙ্গলের কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ পেছন থেকে এক গ্রাম্য ছেলে ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, পূজা দিদি, তুমি শিগগির বাড়ি চলো, পাওনাদার এসছে, ওরা খুব ঝামেলা করছে। জেঠিমা জানো তো, ভয়ে খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি চলো, শিগগির চলো। পূজা ব্যস্ত হয়ে বলে, সে কি? বলে পুজোর ডালাটা মধুশ্রীর হাতে ধরিয়ে দিয়ে চিন্তিত স্বরে বলল, বৌদি, তুমি এখান থেকে একটু একা একা চলে যাও। জঙ্গলটা পেরিয়ে প্রথম যে বিরাট বাঁধানো অশ্বত্থ গাছটা পাবে, ওটাই দেবীর থান মন্দির। বাঁধানো উঁচু বেদিতে দেবীর পাথরের ওপর খোদাই করা মূর্তি আছে। নিশ্চিন্তে পুজো দিয়ে নাও, আমাকে একটু বাড়ি যেতে হবে। সে ঠিক আছে, কিন্তু উন্মুক্ত গাছের তলায় কেন? ছেলেটার সাথে ফিরতি পথ ধরে ঘাড় ঘুরিয়ে পূজা জবাব দিল, এই দেবী সাধারণত গাছের তলাতেই থাকেন। পাথর খণ্ড বা শিলার ওপর খোদাই করা থাকে মূর্তি, খুব জাগ্রত। পুজো সেরে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এসে বাড়ি নিয়ে যাব। চল পুটু। বলে সেই ছেলেটার সাথে বাড়ির দিকের রাস্তাটায় চলে গেল পূজা। পুজোর ডালা হাতে মধুশ্রী 1 পা বাড়ালো মাতলার জঙ্গলের দিকে। এইদিকে বিশেষ লোক চলাচল নেই। জঙ্গলটার কাছে আসতেই এবার হঠাৎ কেমন যেন গা ছমছম করতে লাগলো মধুশ্রীর। জঙ্গলের আবহাওয়া কেমন যেন থমথমে। একটা পশু পক্ষী কিংবা নিদেন পক্ষে কীটপতঙ্গের ডাকও কানে আসছে না। মধুশ্রী জঙ্গলের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। কানের কাছে ঘোরাফেরা করছে কেমন যেন ফিস ফিস গুঞ্জন। জঙ্গলটা কি তাকে ডাকছে? বাতাসে কয়েকবার নাক টানতেই মধুশ্রী আবার সেই মাতাল করা অদ্ভুত গন্ধটা পেল। সেটা এখন আরো কড়া, জঙ্গলের ভেতর থেকেই আসছে বলে মনে হয়। মধুশ্রীর মাথা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। ওই গন্ধটা তাকে টানছে। কানের কাছে কারা যেন ফিস ফিস শব্দে তাকে জঙ্গলের ভেতর ঢুকে পড়তে বলছে। সেই ডাক
উপেক্ষা করার মতো সাধ্য মধুশ্রীর নেই। মহাচ্ছন্নের মতো সে প্রবেশ করল ঘন জঙ্গলের ভেতর। তারপর গন্ধের উচ্চ লক্ষ্য করে কলের পুতুলের মতো সেদিকে হেঁটে যেতে লাগল। মাতলার জঙ্গলে সাত করে দিনের বেলাতেও কেউ ঢোকে না, কারণ এই জঙ্গল এতই গভীর যে এখানে ভালো করে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করে না। মধুশ্রী সেই জঙ্গলের আরো ভেতরে হেঁটে যেতে লাগলো। বারবার মনে হতে লাগলো কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে ঘুরে মধুশ্রী কাউকেই দেখতে পেল না। জঙ্গলের মধ্যে একটা পুরনো ভাঙা ফোয়ারার সামনে মধুশ্রী থমকে দাঁড়াল। একটু আগে ও একটা বাচ্চা মেয়েকে জঙ্গলের মধ্যে খিলখিল করে হেসে ছুটোছুটি করতে দেখেছে। সেই মেয়েটাকে অনুসরণ করেই সে এই ফোয়ারাটার কাছে পৌঁছেছে। কিন্তু কে মেয়েটা? এই জঙ্গলের ভেতর হঠাৎ সে কোথায় অদৃশ্য হয়ে গেল? মধুশ্রীর কানের খুব কাছে আবার সেই মেয়েটির হাসির শব্দটা পাওয়া গেল। চমকে উঠল সে। বাঁদিকে তাকাতেই বুঝতে পারল সেই মেয়েটা দৌড়ে এসে আবার ঝোপের আড়ালে বসে পড়ল। মধুশ্রী কাছে গিয়ে ঝোপ সরিয়ে অবাক হয়ে গেল। কই, এখানে তো কোনো মেয়ে নেই। বড় গাছটার নিচে কেবল পড়ে আছে একটা বেশ বড় আকারের শিলাখণ্ড। মধুশ্রী ঝুঁকে পড়ে খুব ভালো করে সেটা খুঁটিয়ে দেখতে লাগলো। আকার কতকটা গোলাকার, কিন্তু একটা দিক একটু চ্যাপ্টা, তেল সিঁদুর মাখানো রয়েছে। প্রাচীন কোনো প্রাকৃতিক রং দিয়ে মায়ের সম্পূর্ণ কলেবরের ছবি আঁকা রয়েছে সেটার ওপর। পরে সেই দেবী মূর্তির প্রতীকটিকে অন্য কোনো শিলাখণ্ড বা পাথরের টুকরো দিয়ে ঠুকে ঘষে প্রতিমার কলেবর খোদাই করার চেষ্টা হয়েছে। ছেনি হাতুড়ি ব্যবহার হয়নি, কারণ খোদাইয়ের কোনো দাগ নেই। কিন্তু এটা এখানে এলো কিভাবে? শিলাখণ্ডটা দেখতে দেখতে মধুশ্রীর মনে পড়ল ওই শিলাখণ্ডটা সে আগেও দেখেছে। গতকাল বাস থেকে নামার পর যখন জুতোর মধ্যে কাঁকড় ঢুকে গেছিল, মধুশ্রী তখন ওরকম একটা চ্যাপ্টা মাথার গোলাকার শিলাখণ্ডের ওপর পা রেখে জুতো খুলে কাঁকড়গুলো বের করেছিল। তাড়াহুড়োতে তখন ভালো করে সেটা খেয়াল করেনি। কি সর্বনাশ! অজান্তেই সে দেবী প্রতিমার শিলাখণ্ডে পা রেখে দাঁড়িয়েছিল। বড্ড অন্যায় হয়েছে। সেই সময় ভালো করে খেয়াল করলে হয়তো ব্যাপারটা ঘটত না। মধুশ্রী শিলাখণ্ডের গায়ে হাত ছোঁয়ালো সেটা প্রণাম করবে বলে, কিন্তু পাথরটায় হাত দিয়েই সে যেন 440 ভোল্টের কারেন্টের শক খেয়ে ছিটকে পড়ল। কানের কাছে আবার সেই বাচ্চা মেয়েটার খিলখিল হাসির শব্দটা পেয়ে চমকে উঠল মধুশ্রী। এ কি ব্যাপার? শিলাখণ্ডটা কি জীবন্ত নাকি? মধুশ্রী দেখল ছবিতে দেবী মূর্তির ঠোঁটের হাসি যেন চওড়া হচ্ছে। কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে, নাও, আমাকে কাছে টেনে নাও, তুলে বসিয়ে দাও গাছের নিচের ওই বেদির ওপর। মধুশ্রী কেমন একটা ঘোরের মধ্যে হাত জোর করে বলল, দেবী, আমাকে ক্ষমা করো। না জেনে আমি তোমার ওপর পা রেখে দাঁড়িয়ে পাপ করেছি, আমাকে ক্ষমা করো। একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসির শব্দে মাতলার জঙ্গল যেন কেঁপে উঠল। সেই হাসির শব্দ গাছের শরীরে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো তার কানে। মধুশ্রী স্পষ্ট শুনতে পেল দেবী তাকে কিছু বিশেষ নির্দেশ দিতে চান। দেবীর কথা মতো উঠে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে মধুশ্রী দেখল অদূরেই একটা বড় শাল গাছের নিচে ঘাসপাতায় ঢাকা একটা পুরনো বেদি মতো উঁচু করে বাঁধানো আছে। পুজোর ডালা সরিয়ে রেখে হাত দিয়ে ঝোপঝাড় পরিষ্কার করে মধুশ্রী কিছুটা জায়গা ফাঁকা করে ফেলল। সেই শিলাখণ্ডের দিক থেকে তখনও ফিসফিস করে একটা কণ্ঠস্বর ভেসে আসছে, নাও, নাও, আমায় কাছে টেনে নাও, আমায় কোলে তুলে নাও।
কেমন একটা ঘোরের মধ্যে যন্ত্রচালিত মানুষের মতো মধুশ্রী ঝুঁকে পড়ে শিলাখণ্ডটা জড়িয়ে ধরে সেটা কোলে তুলে ফেলল। কি আশ্চর্য, এত বড় শিলাখণ্ড অথচ কি পালকের মতো হালকা। কি এক আসরিক অবলীলায় মধুশ্রী সেই শিলাখণ্ডটাকে তুলে এনে বসিয়ে দিল গাছের তলার বেদিতে, দুটো পাথরের খণ্ডের মাঝখানে। কিছু জংলি ফুল আর পুজোর ডালার সরঞ্জাম সে নিবেদন করল দেবীর পায়ে। কিন্তু দেবী এতে তুষ্ট হলেন না। মধুশ্রী শুনতে পেল আবার সেই বাচ্চা মেয়েটার অদৃশ্য কণ্ঠস্বর বিকৃত স্বরে বলছে, এতে হবে না, আমার তেষ্টা পেয়েছে, নৈবেদ্য চাই, তাজা রক্ত চাই, বলি চাই। দেবীর কথা শুনে মধুশ্রী স্তব্ধ হয়ে গেল। বলি, নৈবেদ্য, রক্ত, সর্বনাশ! এখন সে দেবীর তেষ্টা মেটাবে কি করে? উত্তরটা বোধহয় দেবী দিয়ে দিলেন। হঠাৎ পেছন থেকে ব্যা ব্যা করে একটা ডাক শুনে ঘাড় ঘুরিয়ে মধুশ্রী দেখল একটা বেশ নধর কালো পাঁঠা কোথা থেকে যেন ডাকতে ডাকতে এসে হাজির হয়েছে এখানে। দু চোখে তার ভয়ার্ত দৃষ্টি। মধুশ্রীর দুটো চোখ চকচক করে উঠল। কানের কাছে সেই অদৃশ্য মেলি কণ্ঠস্বর আবার ফিসফিস করে বলল, এনে দাও তাজা রক্ত, রক্ত খাবো আমি। কতদিন খাইনি, তুলে বসিয়ে দাও গলায়। দেবীর কথা শুনে মধুশ্রী বেদির দিকে তাকাতেই হঠাৎ চমকে উঠল। আরে এ কি, এখানে এই চকচকে খাড়াটা হঠাৎ কোথা থেকে এলো? একটু আগেও তো সে এখানে কোনো খাড়া দেখেনি। মধুশ্রী সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ভুলে গেল রক্ত, সে ভয় পায়। শিলাখণ্ডটাকে একটা প্রণাম ঠুকে সে খানাটা তুলে নিয়ে হাতের মুঠোয় চেপে ধরল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল ভয়ার্থ ক্রন্দনরত অবলা পাঁঠাটার দিকে। তার শরীরে যেন তখন ভর করেছে কোনো এক প্রাচীন অলৌকিক শক্তি। পাঁঠাটাকে ঘাস খেতে দেখে মধুশ্রীর জীব লক লক করে উঠল। বেড়াল পা এসে এসে দাঁড়ালো পাঁঠাটার ঠিক পেছনে। তার বুকের ভেতর হৃৎপিণ্ডের গতি তখন দ্রুত হয়ে উঠেছে। মধুশ্রী খাঁড়াটা দুটো হাতে শক্ত করে ধরে তুলে ধরল তার মাথার ওপর। তারপর সজোরে সেটা কোপ দিয়ে বসিয়ে দিল সেই পাঁঠাটার ঘাড়ে। এই অতর্কিত আক্রমণের জন্য অবলা প্রাণীটা তৈরি ছিল না। খাঁড়ার শক্তিশালী এক কোপে তার মাথাটা ফেটে ধর থেকে আলাদা হয়ে গেল। তীব্র ব্যা ব্যা শব্দে একটা মারণ চিৎকার ছেড়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তাজা রক্তের ছিটে ছড়িয়ে পড়ল জঙ্গলের সর্বত্র। সেই রক্তের ছিটে এসে লাগলো মধুশ্রীর মুখেও। ঠোঁট দিয়ে চেটে চেটে সেই কাঁচা রক্তের সে তৃপ্তির সঙ্গে খেয়ে নিল। তারপর আকাশের দিকে মুখ তুলে জঙ্গল কাঁপিয়ে সে এমন এক বিভৎস পৈশাচিক খোনা গলায় অট্টহাসি করে উঠল যে সেই রক্ত জল করা হাসির শব্দ শুনে থমথমে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কি এক অজানা আতঙ্কে থর থর করে কেঁপে উঠল। মধুশ্রীকে এখন আটকে রাখা হয়েছে দোতলার একটা ঘরে। বেশিরভাগ সময়টাই ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। সেদিন দেবী যোগীদার পুজোর থান থেকে ফেরার পর মধুশ্রীর স্বভাবে আমূল পরিবর্তন এসেছে। হাসি খুশি শান্তশিষ্ট মধুশ্রী এখন কারণে অকারণেই হিংস্র হয়ে উঠেছে। দরজায় বা দেওয়ালে নখ দিয়ে আঁচড়াচ্ছে, জিনিসপত্র ছুঁড়ে মারছে, চিৎকার করছে, পাগলের মতো একাই বকবক করছে। মাঝে মধ্যে খোনা গলায় অট্টহাসি করে উঠছে, আবার রাত বাড়লে উচ্চস্বরে গান ধরছে। স্নান খাওয়া বলতে গেলে একরকম ছেড়েই দিয়েছে।
মাথার চুল উস্কো খুস্কো, চামড়ায় মাটি জমেছে। কোনো খাবারই আর তাকে খাওয়ানো যাচ্ছে না, জলও না। যতক্ষণ জেগে থাকছে অচেনা ফ্যাস ফ্যাসে স্বরে বারবার কেবল একটাই বুলি আওড়ে চলেছে, রক্ত খাবো, আমাকে তাজা রক্ত এনে দে, রক্ত খাবো। কাউকেই তার আগের মতো চিনতে পারছে না সে, এমনকি অনিকেতকেও না। অনিকেতের আজকাল মধুশ্রীর কাছে যেতে ভয় লাগে। গেলেই সে কেমন যেন দাঁত মুখ খিঁচিয়ে মারতে আসে। মুখে কেবল একটাই কথা, তারা তারা তারা। নামটা শুনে প্রথমে অনিকেত চমকে উঠেছিল। এই নামটা মধুশ্রী জানল কিভাবে? আরও একটা ব্যাপার অনিকেত খেয়াল করলো, সেটা হলো মধুশ্রী সাধারণত রবীন্দ্রসঙ্গীত গায়। স্ত্রীকে এমন অচেনা ছন্দে সুর করে করে উচ্চ স্বরে শ্যামাসঙ্গীত গাইতে এর আগে কখনো শোনেনি অনিকেত। মাথার অসুখ ভেবে অচলবাবু ডাক্তারও ডেকে আনলেন, কিন্তু কোনো লাভ হলো না। সমস্ত রিপোর্ট পরীক্ষা করে তিনি রায় দিলেন মধুশ্রীর কোনো মানসিক সমস্যা নেই, সব স্বাভাবিক। শুধু একজন ডাক্তার না, যখন পরপর 3 জন নামকরা সাইকিয়াট্রিস্টও মধুশ্রীকে পরীক্ষা করে একই রায় দিলেন, তখন আর বিশ্বাস না করে উপায় রইল না। কিন্তু তবু মধুশ্রীর মধ্যে এমন কিছু একটা পরিবর্তন হয়েছে যার জন্য সে এমন অস্বাভাবিক আচরণ করছে, অথচ ডাক্তারি রিপোর্টে সেই অলৌকিক ব্যামও ধরা পড়ছে না। অচলবাবু আর অনিকেত মধুশ্রীকে নিয়ে এবার বেশ চিন্তায় পড়ল। সেদিন পূজা যে অবস্থায় জঙ্গলের মধ্যে ভাঙা ফোয়ারাটার কাছ থেকে মধুশ্রীকে আবিষ্কার করেছিল, সেই কথা ভাবলে পূজার বুকের ভেতরটাও এখনো ধড়ফড় করে। বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথাবার্তা মিটিয়ে যখন পূজা মধুশ্রীকে ফিরিয়ে আনবে বলে মাতলার জঙ্গলের কাছাকাছি পৌঁছলো, তখন তার একটা খটকা লাগলো। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে একটা পাঁঠার পরিত্রাহী চিৎকার। সেই শব্দ শুনে ছুটতে ছুটতে পূজা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে দেখে এক অদ্ভুত দৃশ্য। পৌঁছতে তার একটু দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে 2 সরু পাথরের খণ্ডের মাঝে মাথা চেপে ধরে তীক্ষ্ণ কিছুর ঘায়ে পাঁঠাটাকে বলি দিয়েছে কেউ। পাঁঠার কাটা মাথাটা পড়ে আছে নিচে, পাশেই পড়ে আছে নিষ্প্রাণ ধরটা। সমস্ত জায়গাটা যেন চাপ চাপ রক্তে সমুদ্রে ভেসে যাচ্ছে। পূজা এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে আঁতকে উঠল। সামনে তাকাতেই সে দেখতে পেল অশ্বত্থ গাছের বেদির ওপর মূর্ছিত হয়ে পড়ে রয়েছে মধুশ্রী। নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুজোর ডালার জিনিসপত্র। পূজা কাছে এসে মধুশ্রীর গায়ে হাত রেখেই বুঝল তার সংজ্ঞা নেই। তার মুখের দিকে তাকাতে এবার পূজার মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত নেমে গেল। এ কি অলক্ষণে কাণ্ড! তার বৌদির সারা মুখ, হাত, শরীর, চুল এমন তাজা রক্তে মাখামাখি হয়ে আছে কেন? পাশে তাকিয়েই সে পাঁঠার মাথা কাটা দেহটা আবিষ্কার করল। এটা করিম চাচার পাঁঠা। গতকাল থেকেই সেটাকে সে খুঁজে পাচ্ছিল না। বেচারা অবলা প্রাণীটা বোধহয় তাজা ঘাস খেতে জঙ্গলে ঢুকেছিল, কিন্তু তারপর আর ফিরে যেতে পারেনি। চারপাশে ভালো করে খুঁজেও কি দিয়ে পাঁঠাটাকে বলি দেওয়া হয়েছে বা কিসের জন্য এমন কাজ করা হয়েছে তার কোনো চিহ্নই খুঁজে পেল না পূজা। বেদির ওপর তখন কোনো শিলাখণ্ড নেই, কেবল পড়ে রয়েছে মধুশ্রীর অচৈতন্য দেহটা। পূজা তখন গ্রামের চারদিক থেকে কান্নাকাটি করে ডেকে লোকজন জোগাড় করে আনে। তারপর তারাই চ্যাংদোলা করে মধুশ্রীকে চ্যাটার্জি বাড়িতে পৌঁছে দিয়ে যায়। সেভাবে আনার সময় চেতনাহীন থাকা সত্ত্বেও একটা শব্দ বারবার যেন আপন মনেই বিড়বিড় করছিল মধুশ্রী। খুব অস্পষ্ট, খুব ধীরে ধীরে, তবুও পূজা শুনতে পেয়েছিল সেটা। তারা 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 ডাকটা। সেই ঘটনার পর থেকেই মধুশ্রীর স্বভাবে এমন আমূল পরিবর্তন দেখা গেল। সেদিনের ঘটনার পর আজ প্রায় 5 দিন হতে চলল,
কিন্তু মধুশ্রীর অবস্থায় এতটুকুও উন্নতি ঘটেনি। যে মধুশ্রী আগে রক্ত দেখলে ভিমড়ি খেত, সে এখন রক্তের গন্ধ পেলে কেমন পাগলের মতো ছুটে আসতে চায়। এত ডাক্তার, বৈদ্যি এইসব দেখানোর পরও যখন মধুশ্রীর কোনো পরিবর্তন হলো না, তখন অচলবাবু বেশ ভেঙে পড়লেন। এমন সময় একদিন সকালে তার সঙ্গে দেখা করতে এলেন মন্তেশ্বর থানার পাশের দেবী মন্দিরের সেই পুরোহিত নিবারণ চক্রবর্তী। অনিকেতের সাথে আলাপ করে তিনি বললেন, আপনাদের একবার বলতাম মায়ের মন্দিরে পুজো দিয়ে আসতে। শুনলাম বউ ঠাকুরনের নাকি খুব অসুখ করেছে, কিন্তু এখন আর কি করে বলি, মন্দিরে বিগ্রহই তো আর নেই। বৃষ্টিতে ভিজত বলে গাছের তলায় বেদি থেকে শিলাখণ্ডটা তুলে এনে মন্দিরের গর্ভগৃহের জলাশয়ে ডুবিয়ে রেখেছিলাম। কোনোদিন কি ভাবতে পেরেছি যে চোরের দল মায়ের পবিত্র শিলাখণ্ডটাই চুরি করে নিয়ে যাবে? অনিকেত বলল, বেশ অবাক ঘটনা কিন্তু। আচ্ছা ঠাকুরমশাই, মায়ের এই শিলাখণ্ডটা খুব জাগ্রত নাকি? হ্যাঁ, তা তো বটেই। এখানে মায়ের মহিমার কথা তো জগৎ বিখ্যাত। আচ্ছা, ইনি কোন দেবীর রূপ? মা দুর্গার? হ্যাঁ, ইনি দেবী দুর্গারই আকৃতিভেদ, কিন্তু কোথাও কোথাও আবার দেবীকে ভদ্রকালী বিশ্বাসে ধ্যান মন্ত্রেও পুজো করা হয়। এই দেবীর কোনো প্রতিমার মূর্তি নেই। প্রস্তরখণ্ডের বা শিলাখণ্ডের উপর খোদিত মূর্তি পুজো করা হয়, তবে বেশিরভাগই মুন্ডাকৃতির ছবি খোদাই করা অবস্থায় পাওয়া যায়। শিলাখণ্ডের ওপর খোদাই করা দেবীর পূর্ণ মূর্তির ছবি খুবই বিরল। এরকম 3টে শিলাখণ্ড এই অঞ্চলে ছিল, কিন্তু সেসব চুরি হয়ে গেছে অনেক আগেই। মাত্র এই একটা মায়ের পূর্ণ কলেবর ছবি খোদাই করা শিলাখণ্ডই আমার কাছে ছিল, যেটা সেদিন রাতে ওই মন্দির থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। তারা ধরা পড়ে ঠিকই, কিন্তু মাতলার গভীর জঙ্গলে তারা যে কোথায় সেটা চুড়ে ফেলে দিল, সেটা আর পুলিশ খুঁজে বের করতে পারেনি। অনিকেত জিজ্ঞেস করল, সেই জন্যই কি এখানে বাইরের মানুষদের দেবীর কাছে যাওয়ার বা ছবি তোলার অধিকার নেই? হ্যাঁ, আমরা সবাই মিলে চাঁদা তুলে দেবীর থানের পাশে বেড়া দিয়ে ঘেরা মাটির পাঁচিলও তুলেছিলাম, কিন্তু এই অসম্ভব গরমে গাছের পাতা সব ঝরে গেছে। দেবীকে প্রখর রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্যই আমি শিলাখণ্ডটা জলাশয় থেকে তুলে মন্দিরের ভেতরে নিয়ে রেখেছিলাম। উৎসবের সময় বা বিশেষ কোনো পুজো থাকলে জনসমাগম হতো, তখন কিছুক্ষণের জন্য দেবী মূর্তি আঁকা শিলাখণ্ডটা দর্শনার্থীদের জন্য সামনে আনা হতো, তারপর আবার স্বস্থানে সরিয়ে দেওয়া হতো। কিন্তু শেষ পর্যন্ত দেবীকেই রক্ষা করতে পারলাম কই। আচ্ছা, সেটা চুরি হলো কিভাবে? আমি তো শুনেছিলাম দেবীর বিগ্রহকে নাকি মন্দিরের গর্ভগৃহে এক ছোট জলাশয়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। চোরেরা তার সন্ধান পেল কি করে? ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি অনিকেত বাবু। আপনি ঠিকই বলেছেন, জলাশয়ে বিগ্রহ ডুবিয়ে রাখার নিয়ম তো অনেক বছর ধরেই চলে আসছে। কেবল বছরে 2বার বার্ষিক পুজোর সময় দেবীর বিগ্রহ জল থেকে তুলে এনে কিছুক্ষণের জন্য মন্দিরে রাখা হতো। আমরা কয়েক পুরুষ ধরে ওই মন্দিরের পূজারী। গভীর রাতে অত্যন্ত গোপনে দেবীর পুজো হতো। হাতে গোনা বিশ্বস্ত ভক্তরা কেবল উপস্থিত থাকত। সেই সময় শুধু আমি আর কয়েকজন বাজনাদার থাকে। তাদের চোখে কাপড় বেঁধে দেওয়া হতো, কিন্তু আমার ধারণা ওই বাজনাদারদের মধ্যেই কেউ চোরের দলের সাথে যুক্ত ছিল। কোনোভাবে সে চোখে বাঁধা কাপড়ের ফাঁক দিয়ে নিশ্চয়ই দেখেছিল যে দেবী বিগ্রহ কোথা থেকে তুলে কোথায় রাখা হচ্ছে।
তারপর রাতে দলবল নিয়ে এসে, যাই হোক, দেবীর মূর্তির রীতিটা রহস্যে মোড়া। আদিম যুগে তান্ত্রিক মতে পুজো করা হয়। সম্ভবত ইনি আগে অনার্য দেবী ছিলেন, পরে আর্যীকৃত হয়ে সমাজে স্থান পেয়েছিলেন। তান্ত্রিক মতে পুজো আগেও হতো, কারণ তন্ত্র জানি বৌদ্ধ ধর্মের বেশ জোরালো প্রভাব দেখা যায় এই দেবীর উপর। যখন রাজা মহারাজারা এদের প্রতি বিরূপ ভাবাপন্ন হতো। নিবারণ চক্রবর্তীর কথা শেষ হলো না। এমন সময় দোতলার যে ঘরে মধুশ্রীকে আটকে রাখা হয়েছিল, সেই ঘর থেকে দুমদুম করে দরজায় আঘাত করার শব্দ পাওয়া গেল, সাথে বিশ্রী বিকৃত স্বরে ঘ্যানঘ্যানে হাসির আওয়াজ। অনিকেতের মুখ কালো হয়ে গেল। মিনমিন করে বলল, ওই শুনুন ঠাকুর মশাই, মধু আবার খেপেছে। সুস্থ মেয়েটা এভাবে চোখের সামনে দিন দিন শেষ হয়ে যাচ্ছে, অথচ বিশ্বাস করুন এখানে আসার আগেও ও এমন ছিল না। বৃদ্ধ অচলবাবু এবার নিবারণ চক্রবর্তীর হাত দুটো জড়িয়ে ধরে অনুনয়ের সুরে বলল, আপনি কিছু একটা ব্যবস্থা করুন ঠাকুর মশাই। চোখের সামনে বৌমা আমার পাগল হয়ে যাচ্ছে, অথচ মনোবিদরা কিছু করতে পারছে না ঠাকুর মশাই। আমার ধারণা ব্যাপারটা মানসিক নয়, ব্যাপারটা অলৌকিক। দেবীর শিলাখণ্ডটা চুরি হয়ে যাওয়ার পর থেকেই তো এসব অলক্ষণে কাণ্ড ঘটতে শুরু করেছে। পূজা তখন ঘরের কোনায় দাঁড়িয়ে সব শুনছিল। এবার সেও বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আমিও সেদিন রান্নাঘরে বৌদিকে কাঁচা মুরগির মাংস খেতে দেখেছি। আমার আঙুলটা কেটে গেছিল বলে বৌদি চুষে চুষে তাজা রক্ত খেলো। অনিকেত বলল, এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। জানেন ঠাকুরমশাই, মধুর হিমোফোবিয়া আছে, রক্ত ও একদম সহ্য করতে পারে না। অথচ দেখুন, এখানে আসার পর থেকেই মেয়েটার রক্ত দেখলে যেন আনন্দে পাগল হয়ে যাচ্ছে, কেবল তাজা রক্ত পান করতে চাইছে। আমার খুব ভয় করছে ঠাকুরমশাই। এ কি হলো আমার শান্তশিষ্ট মধুর? দোতলার ঘরের দিক থেকে মধুশ্রীর গলার আবার সেই অমানসিক হাসির শব্দটা ভেসে এলো, যেন তার বুকের ভেতর বাসা বেঁধেছে কোনো এক অদৃশ্য পেতনি। সেই পৈশাচিক হাসি যেন নিমেষে শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়। নিবারণ চক্রবর্তী কিছুক্ষণ চুপ করে চেয়ারে বসে কি যেন এক গভীর চিন্তায় ডুবে গেলেন। স্পষ্ট শোনা যাচ্ছে কাঠের দরজায় চড়চড় করে একটা শব্দ হচ্ছে। ভয় পাওয়া গলায় পূজা বলল, ওই শুনুন ঠাকুরমশাই, বৌদি আবার নখ দিয়ে দরজায় আঁচড়াচ্ছে। বাবা গো! নিবারণ চক্রবর্তী চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উত্তরীয়টা কাঁধে ফেলে বললেন, কই, চলুন তো নিকেত বাবু, মধুশ্রী মাকে একবার দেখে আসি। চলুন, কিন্তু দরজা খোলা যাবে না। ও যে কোনো সময় অ্যাটাক করতে পারে। রেগে গেলে ভয়ানক হিংস্র হয়ে যাচ্ছে। একটা ছোট জানলা আছে, সেটা দিয়ে যা দেখার দেখবেন ঠাকুরমশাই। পূজা আর অনিকেতের সাথে পুরোহিত মশাই নিবারণ চক্রবর্তী সিঁড়ি ধরে উঠে গেলেন দোতলায়। বন্ধ ঘরের ভেতর থেকে এখনো একটানা একটা ক্রুদ্ধ গর্জন ভেসে আসছে। দরজায় কান পাতলেন নিবারণ চক্রবর্তী। স্পষ্ট শুনতে পেলেন মেয়েলি গলায় কেউ যেন বিড়বিড় করে বলে চলেছে, তারা 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 মেরে ফেলেছে, রক্ত চাই, রক্ত চাই, দরজা খোলো, খোলো বলছি, সবার রক্ত খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি সবার রক্ত খাবো। নিবারণ চক্রবর্তীর ভ্রু কুঁচকে গেল। ফিসফিস করে তিনি জিজ্ঞেস করলেন, তারা কে অনিকেত বাবু? কেই বা তাকে মেরে ফেলেছে? প্রশ্নটা করেই তিনি লক্ষ্য করলেন তারা নামটা শুনে অনিকেতের মুখ কেমন যেন ভয়ে কালো হয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সে স্বাভাবিক হয়ে বলল, জানি না ঠাকুরমশাই। পূজা জানলার পাল্লাটা অল্প ফাঁক করল। পুরোহিত মশাই সেই জানলা দিয়ে উঁকি মেরে চমকে উঠলেন। এক মাথা চুল সামনে এনে মাথা ঝুঁকিয়ে এক পা তুলে দাঁড়িয়ে আছে মেয়েটা। এটা কি চেহারা হয়েছে তার!
সমস্ত চেহারায় ধ্বংসের ছাপ স্পষ্ট। ওর এই অবস্থা হলো কিভাবে? পূজা আর অনিকেত যা যা জানতো সব নিবারণ চক্রবর্তীকে খুলে বলল। মধুশ্রী তখনও ওইভাবে দাঁড়িয়ে এক টানা বিড়বিড় করে চলেছে আর পাগলের মতো মাথা ঘোরাচ্ছে। তার কপালে লেপ্টে গেছে সিঁদুরের দাগ। মধুশ্রীর দাঁড়ানোর ভঙ্গিটা হঠাৎ খুব চেনা চেনা মনে হলো নিবারণ চক্রবর্তীর। সব কথা শুনে তিনি শ্বাস ছেড়ে বললেন, আমি একবার ভেতরে ঢুকবো। পূজা আঁতকে উঠে বলল, সে কি ঠাকুর মশাই, দেখছেন না বৌদির অবস্থা? দরজা খুললে যদি। এবার অনিকেত বলল, হ্যাঁ ঠাকুর মশাই, পূজা ঠিকই বলেছে। মধুর এখন যে অবস্থা তাতে ওর সামনে যাওয়াটা এখন বিপজ্জনক, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আপনি বাইরে থেকেই যা দেখার দেখুন, ভেতরে গেলে বিপদ হতে কতক্ষণ। ওদের বারণ শুনে এবার নিবারণ চক্রবর্তী একটু কড়া গলায় জবাব দিলেন, আমার কিচ্ছু হবে না, মায়ের আশীর্বাদ আমার সাথে আছে। ওর কাছে না গেলে সুস্থ করব কি করে? সুস্থ করতে পারবেন? আপনি কি ধরতে পেরেছেন ওর কি অসুখ হয়েছে? তা কিছুটা পেরেছি মনে হচ্ছে, কিন্তু ভেতরে না গেলে পুরোটা বুঝতে পারবো না। শুনুন অনিকেত বাবু, আপনি দরজার তালাটা খুলে দিয়ে পূজা মার সাথে নিচে চলে যান। আমি একা এই ঘরে ঢুকবো, একান্তে ব্যাপারটা দেখব, যদি দরকার পড়ে ডেকে নেব। সে কি, আপনি একা একা ওই ঘরে যাবেন? কিন্তু আর কোনো কিন্তু নয়, আমাকে একটা শেষ চেষ্টা করতে দিন, দেখি অচল বাবুর বৌমাকে কালো ছায়ার হাত থেকে রক্ষা করতে পারি কিনা। নিবারণ চক্রবর্তী যখন আর কোনো বারণ শুনলেন না, তখন হতাশ হয়ে দরজার তালা খুলে দিয়ে পূজাকে নিয়ে নিচে নেমে এলো অনিকেত। তারপর চিন্তিত মুখে চুপচাপ বসে রইল খাটে, অচল বাবুর পাশে। তিনি অনিকেতের কাঁধে ভরসার হাত রেখে বললেন, ঘাবড়াস না অনি, ঘাবড়াস না। নিবারণ ঠাকুর অনেক টোটকা মন্তর টন্তর জানে। ডাক্তাররা তো কেউ কিচ্ছু করতে পারলো না। এখন দেখি ঠাকুর মশাই কোনো ভেলকি দেখাতে পারে কিনা। আজ সকাল সকাল চ্যাটার্জি বাড়িতে যেন গ্রামের লোকজনের ভিড় উপচে পড়েছে। কিভাবে যেন তারা সবাই খবর পেয়েছে যে অচল চ্যাটার্জির বৌমাকে ভূতে ধরেছে। পুরোহিত নিবারণ চক্রবর্তী আজ কপালে রক্ত তিলক আর রক্তবর্ণ পোশাক পরিধান করে পুজোর সব উপকরণ জোগাড় করে প্রস্তুত হয়েই এসছেন। তিনি নাকি আজ ভূত তাড়াবেন। সবাই তাই এখানে জড়ো হয়েছে ভূত তাড়ানোর খেলা দেখতে। কিন্তু মধুশ্রীকে যে সত্যি ভূতে ধরেনি সে কথা নিবারণ ছাড়া জানেন কেবল অচল বাবু, অনিকেত আর পূজা। সেদিন অনেকক্ষণ তিনি একলা কথা বলেছিলেন মধুশ্রীর সাথে। সবার সাথে দুর্ব্যবহার করলেও ঠাকুরমশাইয়ের সামনে কিন্তু বেশ শান্তভাবে কথা বলেছিল মধুশ্রী। নিবারণ চক্রবর্তী মধুশ্রীর শরীরী ভঙ্গি দেখে প্রথমে ব্যাপারটা আন্দাজ করেছিলেন। চুরি যাওয়া যে শিলাখণ্ডটায় মায়ের মূর্তি খোদাই করা ছিল সেই ছবিতেও মা ঠিক এই ভঙ্গিতেই দাঁড়িয়েছিলেন। মধুশ্রীর মুখে সবটা শুনে তিনি বুঝতে পারলেন কোনো একটা কারণে দেবী এই চ্যাটার্জি বংশের ওপর খুব কুপিত হয়েছেন। তাই তার ভদ্রকালী রূপের ভয়ানক প্রভাব পড়েছে মধুশ্রীর ওপর। দেবীর ভর হয়েছে মধুশ্রীর ওপরে। নিবারণ চক্রবর্তী হাত জোর করে জানতে চাইলেন মায়ের সেই শিলাখণ্ডটা কোথায় আছে, তাহলে তিনি আবার সেটা খুঁজে এনে মন্দিরে প্রতিষ্ঠা করবেন। কিন্তু এরপর মধুশ্রী আর কিছুই বলতে চায়নি, শুধু বলেছে তাজা প্রাণের বলি দিয়ে সেই রক্তে তাকে তুষ্ট করলে তারপর তিনি সেই শিলাখণ্ডের খোঁজ দেবেন আর মধুশ্রীর শরীর ছেড়ে সেখানে বিরাজ করবেন। কিন্তু যে সে বলি দিলে হবে না, চ্যাটার্জি বংশের কনিষ্ঠ পুরুষের রক্ত চাই, তবেই তিনি তুষ্ট হবেন, কারণ তার হাতেই লেগে আছে তারার রক্ত। নিবারণ চক্রবর্তী সেদিন অনিকেত আর অচলবাবুকে সব কথা খুলে বললেন।
দেখুন অনিকেত বাবু, আমার ধারণা দেবীর ভয়ালো রূপের প্রভাব পড়েছে আপনার স্ত্রীর ওপর। এ নিশ্চিত ক্ষীরগ্রামের মা যোগাদ্দা, কারণ মা বলি যান দেবীর তান্ত্রিক রূপের কাছে বলি বা রক্তের নৈবেদ্য দেওয়া একমাত্র আদিম রীতি। এই দেবী নিশ্চিতভাবে খাপুরের দেবী যোগাদ্দা নন, কারণ এই পল্লীর দেবী মদ মাংস রক্ত ত্যাগ করে শুদ্ধাচারিণী হয়েছিলেন। সম্ভবত 3 মাইল দূরের বৈষ্ণব তীর্থ শ্রীপাঠ দেনুর প্রভাবে দেবী তান্ত্রিক পূজার রীতি ত্যাগ করেছেন। কিন্তু আদিম দেবী অর্থাৎ ক্ষীরগ্রামের দেবী যোগাদ্দা, তার শিলাখণ্ড চুরি গেছে। তিনি বলি চান, তাও যে সে বলি নয়, অনিকেত বাবুর বলি। তিনি ভয়ঙ্কর কুপিত হয়েছেন। অনিকেতের মুখ শুকিয়ে গেল। জিজ্ঞেস করল, এর কারণ কি? নিবারণ চক্রবর্তী হেসে বললেন, একবার বজরঙ্গ বলি মায়ের প্রতিমা মাথায় করে এই ক্ষীরগ্রামে এসেছিলেন। বিশ্বকর্মা তার জন্য মন্দির বানিয়ে দিলেন। দেশের রাজা দেবীর প্রাণ প্রতিষ্ঠা করলেন। প্রতিশ্রুতি অনুযায়ী দেবী প্রতিদিন নররক্ত পান করবেন। তখন রাজা পালা করে নর বলির প্রথা চালু করলেন। কিন্তু গ্রামের এক ব্রাহ্মণ তার পালা আসার আগেই গ্রাম ছেড়ে পালিয়ে গেল। দেবী তখন ব্রাহ্মণীর বেশে দেখা দিয়ে ব্রাহ্মণকে পালাবার কারণ জিজ্ঞেস করতে তিনি জানালেন, যে রাজ্যে রাক্ষসী রোজ নররক্ত পান করে তিনি সেখানে থাকবেন না। দেবী তখন নিজ রূপ অর্থাৎ দশভুজার রূপ ধরে তাকে অভয় দিয়ে বললেন, এরপর থেকে তিনি আর নররক্ত পান করবেন না। ব্রাহ্মণ যেন ফিরে যায়। কিন্তু পরবর্তীকালে তার কোনো বংশধর যদি কোনো পাপ কাজ করে তাহলে তিনি আবার ভয়াল রূপে প্রকট হবেন। আমি যতদূর জানি সেই ব্রাহ্মণের নাম ছিল অখিল চ্যাটার্জি। উনি আপনারই পূর্বপুরুষ। আপনি তার একমাত্র কনিষ্ঠ জীবিত বংশধর। মধুশ্রীর কথা শুনে বুঝলুম আপনি অতীতে এমন কোনো পাপ কাজ করেছেন যার জন্য দেবী আপনার উপরে কোপিত হয়েছেন। তার আর রক্ত নাকি লেগে আছে আপনার হাতে। কেই তারা অনিকেত বাবু? অনিকেত চুপ করে মাথা নিচু করে বসে রইল। ছোটবেলায় সে একটা খুন করেছিল। তারা সুন্দরী নামে এক গ্রামের মেয়ের সাথে তার বেশ সদ্ভাব ছিল। অনিকেতের বাবা ছিলেন ভয়ানক রাগী। গ্রামের সবাই বলাবলি করতে লাগলো অনিকেত আর তারা সুন্দরীর সম্পর্কের কথা নিয়ে। সেই সব কথা পৌঁছালো তার বাবার কান পর্যন্ত। সেদিন রাগের মাথায় ছেলেকে বেদম প্রহার করলেন অলোকবাবু। বাপের হাতে ধোলাই খেয়ে অনিকেতের মাথা গরম হয়ে গেল। সে লুকিয়ে তারাকে দেখা করতে বলল নির্জন পুকুর ঘাটে। তখন ভর দুপুর, আশেপাশে কেউ নেই। কথা বলার অছিলায় অনিকেত ধাক্কা মেরে তারাকে ফেলে দিল পুকুরে। তারা সাঁতার জানত না। ছটফট করতে করতে ফুসফুসে জল ঢুকে মারা গেল সে। অনিকেত সেদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে সবটা দেখেছিল, কিন্তু হাসি মুখে উপভোগ করছিল তারার মৃত্যু যন্ত্রণা। পরে যখন তার লাশ পুকুরে ভেসে ওঠে, সবাই ধরে নেয় তারা জলে ডুবে আত্মহত্যা করেছে। আসল ঘটনা কেউ কোনো দিনই জানতেই পারেনি। অনিকেতের বড্ড কুণ্ঠাবোধ হলো। অত বছর আগের নিজের কুকীর্তির কথা নিজ মুখে ব্যক্ত করতে না পেরে কি এক অজানা পাপ বোধে তার অন্তরাত্মা যেন গুটিয়ে গেল। নিবারণ চক্রবর্তী অনিকেতকে চুপ করে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, সেবার দেবী আপনার পূর্বপুরুষকে রেহাই দিয়েছিলেন, কিন্তু এবার আর দেবেন না। আমি কাল আবার আসব, তৈরি হয়েই আসব। মধুশ্রীকে সুস্থ করার চেষ্টা করব, কিন্তু আপনাকে সব সত্যি কথা বলতে হবে। রক্ত দেওয়ার জন্য তৈরি থাকবেন। অবশেষে আজ সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছে। মধুশ্রীকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেখানে পুজোর উপকরণ সাজিয়ে বসে যজ্ঞর আয়োজন করেছেন নিবারণ চক্রবর্তী।
উচ্চ স্বরে মন্ত্র পড়তে লেগেছেন। সমস্ত ঘর ঘণ্টা ধ্বনি, ধূপধুনোর গন্ধ আর ধোঁয়ায় ছেয়ে গেছে। খাটের ওপর বসে চুল ছেড়ে মাথা নিচু করে একভাবে দুলে চলেছে মধুশ্রী। মাঝে মাঝে উচ্চস্বরে হেসে উঠছে। দরজার বাইরে দাঁড়িয়ে সবাই ভয়ে ভয়ে সেই অদ্ভুত প্রক্রিয়া দেখছে। কিছুক্ষণ পর একটা চকচকে ছুরি অনিকেতের দিকে এগিয়ে দিয়ে নিবারণ চক্রবর্তী বললেন, নাও, হাতটা কাটো, একটু রক্ত দিতে হবে। যতক্ষণ না তারার রক্ত পিপাসা মিটছে ততক্ষণ দেবী শান্ত হবেন না। ততটাই রক্ত লাগবে যতটা তারার শরীরে ছিল। এই কথা শুনে এবার অনিকেত ভয় পেয়ে গেল। সে এবার কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল তার পায়ের কাছে। অনুশোচনায় দগ্ধ গলায় অতি কষ্টে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর মশাই, আমি পাপ করেছি, মহাপাপ। মানুষ খুন করেছি। এই অপরাধ বোধ আমি সারা জীবন বুকে বয়ে বেরিয়েছি। আর যে পারছি না। তারা সুন্দরীও আত্মহত্যা করেনি। রাগের মাথায় জলে ডুবিয়ে তাকে খুন করেছি। আমি। আমার শাস্তি প্রাপ্য। আমাকে ক্ষমা করে দিন দেবী। মধুশ্রী নির্দোষ। ওকে দয়া করে ছেড়ে দিন, ওকে দয়া করে। আমি নিজে সব দোষ স্বীকার করছি। পুলিশের হাতে তুলে দিতে চাইলে দিন, আমি বাধা দেব না। মেঝেতে শুয়ে গড়িয়ে গড়িয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো অনিকেত। গ্রামের উপস্থিত সবাই চোখাচোখি করল। তাদের মধ্যে শুরু হয়েছে আজ থেকে 22 বছর আগে ঘটে যাওয়া একটি বাচ্চা মেয়ের হত্যাকাণ্ডের চাপা গুঞ্জন। মধুশ্রী এবার খিলখিল করে হাসতে শুরু করল। হাসতেই লাগলো। হাসতে হাসতে তার মুখে ফেনা উঠে গেল, তবুও সে হাসতেই লাগলো। নিবারণ চক্রবর্তী হাত জোর করে বলল, মা, অনিকেত সব দোষ স্বীকার করেছে। মা, এবার আপনি সন্তুষ্ট হয়েছেন তো? দয়া করে ওকে ছেড়ে দিন এবার। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। দয়া করুন মা, দয়া করে বলুন সেই শিলাখণ্ডটি কোথায় আছে। নিবারণ চক্রবর্তীর কথা শেষ হলো না। তিনি দেখলেন কিভাবে যেন মন্ত্র বলে সেই শিলাখণ্ডটা নিজেই চলে এসছে মধুশ্রীর বহুবন্ধনে, ঠিক ম্যাজিকের মতো। একটু আগেও ছিল না, অথচ এখন শান্ত মুখে মধুশ্রী সেই ভারী শিলাখণ্ডটা জড়িয়ে চোখ বুজে সেটার ওপর মাথা রেখে মিটমিট করে হাসছে। ওই তো শিলাখণ্ডে আঁকা রয়েছে দেবী যজ্ঞেদার পূর্ণ অবয়ব। ধীরে ধীরে শান্ত হয়ে এলো মধুশ্রীর শরীর। সে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল বিছানায়। আর তখনই দমকা হাওয়ার ধাক্কায় সশব্দে খুলে গেল জানলার একটা পাল্লা। সবাই চমকে উঠে সেদিকে তাকালো। কেউই লক্ষ্য করল না কখন হাতে ছুরিটা দিয়ে সকলের চোখের অলক্ষ্যে চ্যাটার্জি বাড়ির কড়িকাঠে ঝোলানো ভারী ঝাড় লণ্ঠনের দড়িটা আস্তে আস্তে কেটে দিচ্ছেন পুরোহিত নিবারণ চক্রবর্তী। ছাদে আটকানো হুক খুলে পর মুহূর্তেই সেটা হুড়মুড় করে ভেঙে পড়ল অনিকেতের ওপর। মুহূর্তে গুড়িয়ে থেতলে দিল তার মাথাটা। চারিদিকে ছড়িয়ে পড়ল রক্তমাখা ঘিলু। উপস্থিত সকলে ভয়ে চিৎকার করে তাড়াহুড়ো শুরু করে দিল। চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পূজা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। কাঁদতে কাঁদতে অচলবাবু ফোন করলেন অ্যাম্বুলেন্সে। যদিও অনিকেতের শরীর অনেকক্ষণ আগেই নিঃসার হয়ে গেছে। নিবারণ চক্রবর্তী ছুরিটা কোমরে ধুতির আড়ালে গুঁজে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপরে এগিয়ে গেলেন খাটে শুয়ে থাকা অচৈতন্য মধুশ্রীর দিকে। অবশেষে এতদিন পর তিনি নিজের মেয়ের খুনিকে চিনতে পেরেছেন, তাকে চরম শাস্তি দিয়েছেন। এখন তার একটাই মাত্র কাজ, শিলাখণ্ডটা তুলে নিয়ে গিয়ে আবার গাছতলার থানে প্রতিষ্ঠা করা, নয়তো তার মৃতা মেয়ে
দেবী যোগেদার একনিষ্ঠ উপাসক তারা সুন্দরী চক্রবর্তীর আত্মা যে শান্তি পাবে না। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, গল্প শুনবেন।